ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে ইরান যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র, কারণ তাদের এ পর্যন্ত 7টি যুদ্ধ বিমান হারিয়েছে। আপনার কি মনে হয় ওয়াশিংটন কি যুদ্ধে পিছিয়ে পড়ছে? ধন্যবাদ সুমনা। ওয়াশিংটন যুদ্ধ অনেকদিন ধরেই পিছিয়ে পড়ছে এরকমটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্নভাবে যুদ্ধবিরতির ব্যাপারে যে ইঙ্গিত দিয়েছেন এবং তার দিক থেকে দাবি করা হচ্ছিল যে তেহরান সাংঘাতিক রকম ভাবে যুদ্ধবিরতি চাইছে, তারা একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সময়ে আমরা তেহরানের দৃষ্টিভঙ্গি যেটি দেখলাম, তারা কোনো ধরনের যুদ্ধবিরতি চাইছে না, বরং যুদ্ধবিরতির জন্য তারা এমন কিছু কঠিন শর্ত ইম্পোজ করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্বকে সম্মান দিতে হবে, উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে প্রত্যাহার করতে হবে এবং আর কখনো ইরানে হামলা করা হবে না এবং হামলার জন্য ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়গুলো যখন তেহরানের পক্ষ থেকে বলা হলো, তার অবস্থা থেকে যেটি বোঝা গেল যে এই যুদ্ধবিরতি চাওয়ার দিকটি ট্রাম্পের একক একটি দাবি ছিল। তিনি সেটি চাইছেন না এবং তার এই বক্তব্যটি তিনি যেটি বারবার দাবি করছেন, সে দাবি যে ভুল প্রমাণিত হয়েছে সেটি আর বলার কোনো অপেক্ষা রাখে না। এখন এই যে আপনি যেটি বললেন, গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি বিমান হারিয়েছে, গতকালকেও তেহরান দাবি করছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারে আঘাত করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এই ইত্যাদি বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার যে গৌরবের ক্ষেত্রে একটি বড় ধরনের আঘাত। সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা মনে করি তারা যুদ্ধ পিছিয়ে যাচ্ছে এবং যুদ্ধে আহ পিছিয়ে যাওয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তি আছে সেই শক্তি যদি তারা আরো ব্যবহার করে, সেই ক্ষেত্রে তারা হয়তো আজকে পিছিয়ে গিয়ে কালকে হয়তো এগিয়ে যাবে। কিন্তু তার চেয়ে বড় বিষয়টি হচ্ছে এই যুদ্ধের বৈধতার বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তে ট্রাম্পকে একটি সংকটের মধ্যে পড়তে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 2/3 নাগরিক কিন্তু এই যুদ্ধটিকে সমর্থন করছে না, বিভিন্ন জনমত জরিপে উঠে আসছে। মার্কিন যে রাজনৈতিক ওই যে অপোনেন্ট আছে ট্রাম্পের, ডেমোক্রেটরা তাকে মানে সাংঘাতিক রকম সমালোচনা করছে, এমনকি রিপাবলিকানদের পক্ষ থেকে তিনি সমালোচিত হচ্ছেন। এই যুদ্ধটি শুরু করার আগে তিনি মার্কিন আইনসভা থেকে অনুমোদন নেননি। এই যুদ্ধটিতে ইতিমধ্যে 15-20 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে, আরো তিনি 200 বিলিয়ন ডলারের একটি বাজেট চাইছেন। যে যুদ্ধের অনুমোদনই নাই, সেই যুদ্ধটি সামনের দিনগুলো চালিয়ে যেতে হলে আর্থিক সংস্থান কিভাবে হবে সেটি একটি বড় বিষয়। এবং তিনি অনেকটাই মানে হিমশিম পেয়ে যাচ্ছেন, যার অবস্থার প্রেক্ষিতে সাম্প্রতিক সময় যেটি আমরা দেখেছি, তিনি তার সেনাবাহিনীর প্রধানকে চাকরিচ্যুত করেছেন, যার চাকরির মেয়াদ আরো 1 বছরের বেশি ছিল। এবং তারপর তিনি তার অ্যাটর্নি জেনারেলকে স্যাক করেছেন। এখন শোনা যাচ্ছে তিনি তার প্রশাসনকে আরেকটু পরিবর্তন করবেন, এমনকি ক্যাবিনেটের ভেতরেও তিনি হাত দেবেন। শোনা যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, তাকে হয়তো পরিবর্তন করা হতে পারে। কিছুদিন আগে তিনি একটি অকেশনে বলেছিলেন যে এই যুদ্ধটি শুরু করার জন্য তাকে তার যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট, তাকে খুব এটা নিয়ে জোরাজুরি করছিলেন। সেটি একটু অনেকে ঠাট্টা স্বরে বললেও তার মধ্যে তিনি এটাকে মিন করছেন যে এই যুদ্ধটি তিনি যতটুকু না নিজে থেকে শুরু করেছেন, তার পেছনে তার প্রতিরক্ষা মন্ত্রী, যিনি ইরানকে কখনোই পছন্দ করেন না, আর নেতানিয়াহুর ভূমিকা তো রয়েছে। সুতরাং সবকিছু মিলে ট্রাম্প আভ্যন্তরীণ ভাবে একটি চাপের মুখে আছেন এবং তিনি অনেকটাই মরিয়া হয়ে তিনি এই যে 10 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন, যেটি এখন 48 ঘন্টা বাকি আছে, যে আগামী 2 দিনের মধ্যে তিনি ইরানের উপর কঠোর আক্রমণ করবে। এবং তিনি বারবার একটি কথা খুব উচ্চারণ করে থাকেন, যেটি তার প্রিয় শব্দ সম্ভবত, নরক নেমে আসবে। আবারও ইরানের উপর নরক নেমে আসার একটি কথা তিনি বলেছেন, নরক নামানোর হুমকি তিনি দিয়েছেন। কি ধরনের নরক তিনি নামাবেন বা নামাতে পারবেন বিষয়টি স্পষ্ট না, কিন্তু আপাত দৃষ্টিতে এটুকু স্পষ্ট যে তিনি নিশ্চিতভাবেই একটি চাপের মধ্যে আছেন। জি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে এমন একটি কথা জানিয়েছে ইরান। আলোচনায় ফিরতে ট্রাম্পের যে আলটিমেটাম সেটা তারা ইতিমধ্যেই বাতিল করেছে। ঠিক কি ধরনের চমক অপেক্ষা করছে বলে আপনার মনে হয়? বিষয়টি আসলে আমাদের কাছে এটি খুব একটি স্পষ্ট না, তবে যে বিষয়টি আমরা ধারণা করতে পারি যে দেখেন, ইরানের সক্ষমতার বিষয়টি পুরোপুরি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে স্পষ্ট ছিল না, যেটি এই যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। যে যুদ্ধটি তারা শুরু করেছিল এবং তারা মনে করেছিল বিশ্বের শক্তিধর সামরিক বাহিনী এবং উপসাগরের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের উপর যদি হামলা করে, সেই হামলার তোড়ে ইরান বেশিক্ষণ হয়তো টিকে থাকতে পারবে না। কিন্তু যুদ্ধটি 5 সপ্তাহ পেরিয়ে 6 সপ্তাহ যখন গড়ালো, তখনও কিন্তু ইরানের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরেও, ইরানের অবকাঠামো ধ্বংস হওয়ার পরেও ইরান যেভাবে অটুট মনোবল নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে,
এবং যেটি ধারণা করা হয় যে ইরান যদিও একা বলা হচ্ছে, কিন্তু ইরান কোনো না কোনো ভাবে রাশিয়া এবং চীনের কাছ থেকে পরোক্ষ এক ধরনের সহযোগিতা পাচ্ছে, এবং ইরানের যে ক্যাপাসিটি রয়েছে, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে, নতুন নতুন অস্ত্র ভান্ডার থেকে তারা নতুন নতুন অস্ত্র দিয়ে তারা চমক দেখাচ্ছে, সেটি কিন্তু তাদের কাছে খুব একটু স্পষ্ট ছিল না। এবং যেটি বলা হতো যে চমকটি ইরান যেটি ইতিমধ্যে করেছে, গত 2 দিন আগেও কিন্তু তারা কুয়েতে তেল শোধনাগারে হামলা করেছে, তারা ইসরায়েলের তেল শোধনাগারে হামলা করেছে, তারা এখন এই জায়গাগুলোকে বেছে বেছে হামলা করতে চাচ্ছে। এবং মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে সেখানেও কিন্তু তারা হামলার জন্য তারা অনেক ধরনের হুমকি দিয়েছে। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, যে বিশেষ করে যেখানে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা রয়েছে। ধারণা করা যায় এরকম ভাবে যে মধ্যপ্রাচ্যের ইরানের ঘাঁটিগুলো, যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকে উদ্দেশ্য করে যদি হামলা পরিচালিত করা হয়। এবং এখানে সমস্যাটি এমন হয়ে গেছে, দেখেন যে উপসাগরের যে দেশগুলো রয়েছে, উপসাগরের 12টি দেশে 19টি মার্কিন ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো কোনোটাই কিন্তু ইরানের হুমকি থেকে বা হামলা থেকে মুক্ত নয়, যে কোনো সময় হামলার শিকার হতে পারে। এবং এই ধরনের হামলা যদি ইরান নতুন করে পরিবর্তে যদি এর মধ্যে অনেকগুলো করেছে, সেইগুলো কিন্তু এমনকি ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, হয়তো তাদের কাছে ইসরায়েলের কিছু আপনার স্পর্শকাতর বিষয় সম্বন্ধে তথ্য থেকে থাকতে পারে, সেখানে তারা হামলা করতে পারে, ইত্যাদি কতগুলি বিষয় রয়েছে। এবং যেটি ট্রাম্পের আলটিমেটামের কথা বলা হলো যে 48 ঘন্টার মধ্যে নরক নেমে আসবে, ইরানের কাছে সেই ধরনের প্রিপারেশন রয়েছে বলে তারা কিন্তু ট্রাম্পের এই হুমকিটাকে তারা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। এবং নিশ্চয়ই ট্রাম্প যদি এমন কিছু করেন, ইরানের জ্বালানি ব্যবস্থাপনায় হামলা করে সেই নরক নামানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে ইরানেরও নিশ্চয়ই পাল্টা কোনো পদক্ষেপ নেওয়ার মতো কোনো পরিকল্পনা সেই তারা প্রস্তুতি নিশ্চয়ই। তাদের আছে, তারা কিন্তু বরাবরই সেটা বলে আসে। আর একটি বিষয় একটু জানতে চাই যে ইরান যুদ্ধে যেটি দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে তেহরানের যে মিত্র শক্তিগুলো রয়েছে, তারা বিভিন্ন ফ্রন্টে দেখা যাচ্ছে তারা সক্রিয় হচ্ছে। বিষয়টি কি কিভাবে দেখেন আপনি? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, তেহরান মিত্র শক্তি বলতে যাদেরকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় কিংবা যেটা অনেকেই বলে থাকেন প্রক্সি, এই প্রক্সিগুলির মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হুতি, হামাস। এবং আমরা দেখি যুদ্ধের শুরু থেকেই কিন্তু হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানে লেবানন থেকে তারা উপর্যুপরি হামলা করেছে, তারা ড্রোন হামলা করেছে, তারা মিসাইল হামলা করেছে। এবং মজার বিষয় হচ্ছে যে হিজবুল্লাহর কাছে যত অস্ত্র ভান্ডার রয়েছে সেগুলো কিন্তু ইরান থেকেই পাওয়া। তার মানে আমরা ধরে নিতে পারি ইরানের কাছে কি পরিমাণ অস্ত্রের সক্ষমতা রয়েছে, মিসাইল এবং ড্রোনের সক্ষমতা রয়েছে। শুধু হিজবুল্লাহ নয়, হুতির কাছেও আছে, হামাসের কাছেও আছে। যদিও হামাসের ভূমিকা আমরা এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু সাম্প্রতিক সময়ে হুতি কিন্তু অফিসিয়ালি তারা জানান দিয়েছে যে তারা এই যুদ্ধে তারা অংশ নেবে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করবে। এবং তার অংশ হিসেবে তারা এটি অলরেডি হুমকি দিয়ে বসেছে। ইরান যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, একই রকম ভাবে হুতিরা বাব এল মান্দ নামে যে প্রণালীটি রয়েছে, যেটি আরেকটি সরু প্রণালী, যে প্রণালী দিয়ে আপনি বৈশ্বিক জ্বালানির 10% পরিবহন হয় এবং কন্টেনারের 25% পরিবহন হয়, যেটি এডেন উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে, এটিকে যদি বন্ধ করে দেয় তাহলে যেটি হবে যে এইটি দিয়ে আপনার দেখেন যে বাবেল মান্দে বন্ধ করে দিলে এটি এডেন উপসাগর সুয়েজ ক্যানেলের সাথে কানেক্টেড, সুয়েজ ক্যানেল থেকে আপনার মেডিটেরেনিয়ান সি। সুতরাং যেটা দেখাচ্ছে পুরোপুরি আন্তর্জাতিক যে তেল বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহনের ক্ষেত্রে আরেকটি বড় ধরনের একটি সমস্যা থাকে। এমনিতেই হরমুজ প্রণালীর যে একটু অস্থিরতা বা অচল অবস্থা, সেটিকেই কিন্তু সারা বিশ্বকে হিমশিম খাইয়ে ছেড়েছে। এই অবস্থায় যদি বাব আল মান্দেব যদি বন্ধ হয়ে যায়, সেটি কিন্তু একটি নতুন করে একটি সংশয় তৈরি হবে, যেটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি শুধুমাত্র এমনটা ধারণা করা যায়, ইরান যদি খালি হুতিদেরকে একটি ইশারা করে তোমরা এই কাজটি করো, তাহলে কিন্তু হুতিরা কিন্তু এটিকে সফলতার সাথে বন্ধ করে দিতে পারবে। যদি আপনার হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের শক্তি প্রয়োগের চেষ্টা করে, যেটি তারা বারবার করে করছে কিন্তু ব্যর্থ হচ্ছে, যার পরিণতিতে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান দেশগুলো যুক্তরাজ্যের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে কিভাবে আলোচনার মাধ্যমে এই হরমুজ যে স্ট্রেটটি আছে সেটিকে ওপেন করা যায় সেই চেষ্টা তারা করছে। সুতরাং এইখানে যদি যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে বসে, আলোচনার তাহলে কিন্তু মাধ্যমে বাবেল হরমুজ ম্যান্ডেল। প্রণালী খোলার একটা চেষ্টা করা হচ্ছে এবং ইরান যুদ্ধে আমরা দেখছি যে ক্রমেই কিন্তু তীব্র হচ্ছে জ্বালানির সংকট এবং দেখা যাচ্ছে বিপাকে খোদ যুক্তরাষ্ট্রই পড়ছে। আপনার কি মনে হয় এই যে এতগুলি বিষয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা যে একদম নেই সেটি কিন্তু বলা যাবে না, কিন্তু এখানে যদি শক্তি প্রয়োগ করার চেষ্টা করা হয়, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয়। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, গত 2 দিন আগে এটি নিয়ে কিন্তু চীনের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। চীন প্রথমত যে কথাটি বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপর যে হামলাটি করেছে, এই হামলাটি অযৌক্তিক। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীটি বন্ধ করে দেওয়া হলো,
এই হরমুজ প্রণালীটি খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্র যেভাবে শক্তি প্রয়োগ করার পরিকল্পনা করছে সেটি আরো যৌক্তিক। এবং যদি শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করা হয় তাহলে এটি কোনোভাবে সাস্টেনেবল হবে না। এবং এই বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি 40টি দেশের একটি জোট কিন্তু ইরানের সাথে আলোচনার মাধ্যমে এটিকে ওপেন করার চেষ্টা করছে। এখন বিষয়টি এমন হতে পারে, আলোচনাটি এমন হতে পারে, ইরান নতুন করে তারা শর্ত আরোপ করছে হরমুজ প্রণালী যদি তাদের খোলিত হয় প্রতি জাহাজের জন্য তাদেরকে 2 মিলিয়ন ডলার টোল দিতে হবে। এবং যেটি বললাম হরমুজ প্রণালীর দুই পাশে 200 জাহাজ কিন্তু আটকে পড়া আছে। সুতরাং এরকম যদি তোলার উপর বিষয়টি যদি জাস্টিফাইড হয়, যদি এটি ভ্যালিড হয় এবং এটি যদি স্টাবলিশড হয় ইরানের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই যে পণ্য পরিবহন এবং জ্বালানি পরিবহনের বাবদ ইরানকে কিন্তু প্রচুর অর্থ দিতে হবে। সুতরাং যেটি দেখা যাবে এই যুদ্ধে ইরান যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালীকে এইভাবে জিম্মি করে কিন্তু ইরান আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে, যার খেসারত দিতে হবে সারা পৃথিবীকে। সুতরাং কূটনৈতিকভাবে সমাধানের পথ অবশ্যই রয়েছে এবং এখানে ইউরোপিয়ান দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বোঝানো কিভাবে শান্তিপূর্ণ উপায়ে একটি যুদ্ধ বিরতিতে আসা সম্ভব হয়, যার মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ অন্যান্য যে সমুদ্র পথে বাণিজ্য সেটিকে যেন নির্বিঘ্ন করা যায় এবং বৈশ্বিক পরিসরে একটি স্বস্তির পরিবেশ সৃষ্টি করা যায়। জি, যখন যে মিত্র শক্তিগুলো বলা হচ্ছে যে তারা সক্রিয় হচ্ছে বিভিন্ন ফ্রন্টে, এতে কি যুদ্ধের যে ভৌগোলিক পরিধি সেটি বাড়ছে না, বা কৌশলগত যে জটিলতা সেটি আরো বৃদ্ধি পাচ্ছে না? না, যুদ্ধের একটি আপনি যেটি বললেন যুদ্ধের পরিধি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি যুদ্ধটিকে এখনই যদি সমাপ্ত করা না যায়। এবং যুদ্ধটি শেষ করার জন্য আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপসাগরে কয়েকটি দেশের সাথে তুরস্ক, মিশর, কাতারের মতো দেশগুলোর যে পররাষ্ট্রমন্ত্রী মিলে মধ্যস্থতা করে চেষ্টা করছে যে যুদ্ধটিকে কিভাবে একটি স্বস্তিদায়ক পরিবেশে সমাপ্তি ঘটানো যায়। তো সেই জায়গাটিতে যদি না পারা যায় তাহলে আপনি দেখেন ইরানকে অবশ্যই তার টিকে থাকার স্বার্থে তার নিজস্ব শক্তি সহ তার যে প্রক্সি শক্তিগুলো আছে, প্রক্সি বাহিনীগুলো আছে, তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত শক্তিটা অনেক ভয়াবহ শক্তি, তাদেরকে মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হয়েও কিন্তু এই যুদ্ধে একা লড়ছে না। ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ হয়ে কিন্তু এই যুদ্ধে একা লড়ছে না, যুক্তরাষ্ট্রের মতো দেশকে নিয়ে ইরানের মতো দেশের সাথে লড়ছে। সুতরাং ইরানেরও আত্মরক্ষার একটি বিষয়টি রয়েছে। সুতরাং এইখানে দুই দেশেই যদি মরণপণ লড়াই অব্যাহত রাখে, একটি পর্যায়ে কিন্তু যুদ্ধটি আঞ্চলিক পরিসরে ছড়িয়ে যাবে, আঞ্চলিক পরিসর থেকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে যেতে পারে এবং হু নোজ হয়তো বিষয়টি এমন হতে পারে এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি হাতছানির সামনে চলে আসতে পারে। সুতরাং সবার জন্য সবচেয়ে ভালো যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে মধ্যস্থতার মতো একটি পরিবেশ সৃষ্টি করে এই যুদ্ধটিকে একটি উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসা, যেন ইরানও পরাজিত হলো না, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলও পরাজিত হলো না এবং ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলগুলোতে এই ধরনের হামলা আর হবে না, এই ধরনের একটি জি, বুঝতে পেরেছি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।